হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ব্রেন বুস্টার। আজকে আমরা আলোচনা করব ডব্লিউবিসিএস হিস্ট্রি যে পিআইকিউ সিরিজ করছিলাম তার 15 নম্বর ক্লাস নিয়ে। ঠিক আছে, ইতিমধ্যে আমরা 14টা ক্লাস করে নিয়েছি। তোমরা যদি না দেখে থাকো তাহলে ডব্লিউবিসিএস হিস্ট্রি যে প্লেলিস্ট রয়েছে পিআইকিউ সিরিজের, সেখান থেকে তোমরা ক্লাসগুলি করে নিও, কারণ সামনে আর কিছুদিন পরেই কিন্তু ডব্লিউবিসিএস পরীক্ষা আসতে চলেছে। আজকে আমরা আলোচনা করব 2014 সালে ডব্লিউবিসিএস যে প্রিলিমস পরীক্ষা হয়েছিল সেখানে ইতিহাস থেকে যেসব প্রশ্নগুলো এসেছিল সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। অলরেডি আমরা 2000 সাল থেকে শুরু করেছি, আজকে চলছে 2014 সাল। এইভাবে তোমার ক্লাসগুলো মন দিয়ে করতে থাকো, ঠিক আছে? চলো দেখে নিই কি কি কেমন ধরনের প্রশ্ন ছিল। প্রথম প্রশ্ন, শশাঙ্ক কোন রাজবংশের রাজা ছিলেন? শশাঙ্ক কোন রাজবংশের রাজা ছিলেন? বলো বলো। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, গৌড়ের। শশাঙ্ক ছিলেন গৌড় রাজবংশের রাজা। তিনি বাংলার ইতিহাসে প্রথম সার্বভৌম ও শক্তিশালী রাজা হিসেবে পরিচিত ছিলেন। তিনি সপ্তম শতাব্দীতে, অর্থাৎ 600 থেকে 625 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময় পর্যন্ত তিনি গৌড় শাসন করেছিলেন। তার রাজধানী কোথায় ছিল? কর্ণ সুবর্ণ। এটা পরীক্ষাতে আসে যে শশাঙ্কের রাজধানী কোথায় ছিল। কোথায় ছিল? কর্ণ সুবর্ণতে। ঠিক আছে, চলো দেখে নিই পরের প্রশ্ন। দক্ষিণ ভারতের সমুদ্রগুপ্তের নীতি কি ছিল? দক্ষিণ ভারতে সমুদ্রগুপ্তের নীতি কি ছিল? বলো কি ছিল? সঠিক উত্তর হয়ে যাবে কি? অপশন বি, ধর্ম বিজয়। ঠিক আছে, সমুদ্রগুপ্ত যখন দক্ষিণ ভারতের 12 জন রাজাকে পরাজিত করেন তখন তিনি উত্তর ভারতের মতো রাজ্য জয়ের নীতি গ্রহণ করেননি। ঠিক আছে, তার এই বিশেষ নীতিকে ঐতিহাসিকরা ধর্ম বিজয় হিসেবে অভিহিত করেছেন। এই নীতির মূল 3টি স্তম্ভ ছিল কি কি? একটা ছিল গ্রহণ, শত্রুকে বন্দি বা পরাজিত করা। আর একটা ছিল মোক্ষ, মানে কি পরাজিত রাজাকে মুক্তি দেওয়া। আর একটা ছিল কি? অনুগ্রহ। এই 3টে হচ্ছে স্তম্ভ ছিল। কি ছিল অনুগ্রহ? পরাজিত রাজাকে তার রাজ্য ফিরিয়ে দিয়ে বশতা স্বীকার করানো। ওকে, তাহলে দক্ষিণ ভারতে তিনি 12 জন রাজাকে পরাজিত করেছিলেন এবং সেখানে তিনি কি কি নীতি গ্রহণ করেছেন? ধর্ম বিজয়। সেই নীতির 3টে স্তম্ভ ছিল, একটা গ্রহণ, মোক্ষ এবং অনুগ্রহ। যে শত্রুকে পরাজিত করে বন্দী করা, তারপরে তাকে মুক্তি দেওয়া এবং তাকে তার রাজ্য ফিরিয়ে দিয়ে বশতা স্বীকার করানো। চলো দেখে নিই পরের প্রশ্ন। চন্দ্রগুপ্ত মৌর্যের পর কে সিংহাসনে বসেন? বলো, চন্দ্রগুপ্ত মৌর্যের পর কে সিংহাসনে বসেন? কে বসেছিলেন? কে? বিন্দুসার। অপশন এ, বিন্দুসার খ্রিস্টপূর্ব 297 থেকে 273 অব্দ পর্যন্ত মৌর্য সাম্রাজ্য শাসন করেছিলেন। গ্রিক লেখকদের কাছে তিনি অমৃতঘাত বা শত্রু বিনাশকারী নামে পরিচিত ছিলেন। তার রাজত্বকালেই মৌর্য সাম্রাজ্য দাক্ষিণাত্যের অনেকটা গভীর প্রসারিত হয়েছিল। ঠিক আছে, চলো দেখে নিই পরের প্রশ্ন কি ছিল। সিন্ধু সভ্যতার কোনটি সবচেয়ে বড় বন্দর ছিল? সিন্ধু সভ্যতার কোন স্থানটি সবচেয়ে বড় বন্দর ছিল? কোন স্থানটি? সঠিক উত্তর কি? অপশন এ, লোথাল। লোথাল ছিল পৃথিবীর প্রথম মানব সৃষ্ট বন্দর এবং পোড়া ইট দিয়ে তৈরি একটি ডক ইয়ার্ড। লোথাল হলো গুজরাট রাজ্যের একটি উপকূলীয় স্থান এবং হরপ্পা আমলে এটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র ছিল। লোথালে কৃত্রিম ডক ইয়ার্ড সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য। একটি বাণিজ্যিক কেন্দ্র হিসেবে এর গুরুত্ব ছিল কি? অপরিসীম। ওকে, কোথায় ছিল? গুজরাট রাজ্যে। সাইটটি 1964 সালে এস আর রাও আবিষ্কার করেছিলেন। তাহলে লোথালকে আবিষ্কার করেছিলেন এস আর রাও। এটি কোন নদীর তীরে ছিল? এটি সবরমতী নদীর একটি উপনদী ভোগাবা নদীর তীরে কিন্তু এটি অবস্থিত ছিল। এটি হরপ্পা সংস্কৃতির একমাত্র স্থান যেখানে ধানের প্রমাণ কিন্তু পাওয়া গেছে। লোথালে আবিষ্কার কি কি আবিষ্কার হয়েছে? লোথালে একটি ডকইয়ার্ড, ধানের তুষ, যোগ্য বেদি, রং করা জার, আধুনিক দিনের দাবা, ঘোড়া এবং জাহাজের পোড়ামাটির চিত্র, 45, 90 এবং 180 ডিগ্রি কোণ পরিমাপের জন্য যন্ত্র এবং দাহকৃতের সমাধির প্রথা এখানে রয়ে গেছে। একটি সিলমোহর সহ একটি জাহাজের চিত্রণ কিন্তু এখানে পাওয়া গেছে। চলো আমরা দেখে নিই পরের প্রশ্ন কি রয়েছে। ইন্ডিয়ান রিফর্ম অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন কে? প্রতিষ্ঠা করেছেন 1870 সালে। কে প্রতিষ্ঠা করেছিলেন? বলো। সঠিক উত্তর হয়ে যাবে কি? অপশন সি, কেশবচন্দ্র সেন। কেশবচন্দ্র সেন 1870 থেকে 71 সালের মধ্যবর্তী সময়ে ইন্ডিয়ান রিফর্ম অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন। সমিতিটি ভারতে সামাজিক সংস্কারের প্রচারের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল, যার মধ্যে নারীদের অবস্থার উন্নতি এবং শিক্ষার প্রচার রয়েছে।
কেশবচন্দ্র সেন ছিলেন ব্রাহ্ম সমাজের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব, যা সমসাময়িক হিন্দু সমাজের সংস্কারের লক্ষ্যে একটি আন্দোলন গড়ে তুলেছিলেন। ভারতীয় সংস্কারের সমিতিটি বর্ণ বৈষম্য, বাল্যবিবাহ দূর করার জন্য কিন্তু কাজ করেছিল। ওকে, চলো দেখে নিই পরের প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন, কোন শাসক বুদ্ধ এবং মহাবীরের, মানে গৌতম বুদ্ধ এবং মহাবীর জৈনের সমসাময়িক ছিলেন? পরীক্ষা বারবার আসে প্রশ্নটি। কোন শাসক? সঠিক উত্তর হবে কি? অজাতশত্রু। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। কত সালে কংগ্রেস মন্ত্রিসভা প্রদেশগুলিতে কাজ শুরু করেন? কত সালে? সঠিক উত্তর হবে কি? অপশন এ, 1937 সালে। ভারত শাসন আইন 1935 এর ভিত্তিতে 1937 সালে গোড়ার দিকে ভারতের 11টি প্রদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এই নির্বাচনের ফলাফলের ভিত্তিতে 1937 সালের জুলাই মাসে কংগ্রেস বিভিন্ন প্রদেশে তাদের মন্ত্রিসভা গঠন করেন এবং কাজ শুরু করেন। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। ব্রিটিশদের বিরুদ্ধে উল গোলান, ব্রিটিশদের বিরুদ্ধে হ্যাঁ, ব্রিটিশদের বিরুদ্ধে উল গুলান উল গুলান উপজাতি বিদ্রোহ সংগঠিত হয়েছিল কার মাধ্যমে? মানে কে নেতৃত্ব দিয়েছিলেন এই উল গুলান উপজাতি বিদ্রোহে? কে দিয়েছিলেন? সঠিক উত্তর হবে কি? অপশন সি, বিরসা মুন্ডা। ব্রিটিশদের বিরুদ্ধে ঐতিহাসিক উলগুলান বা মুন্ডা বিদ্রোহ, যেটা হয়েছিল কবে? 1899 থেকে 1900 সালের মধ্যবর্তী সময় সংগঠিত করেছিলেন কে? মহান আদিবাসী নেতা বিরসা মুন্ডা। কে করেছিলেন? বিরসা মুন্ডা। ঝাড়খণ্ডের ছোটনাগপুর অঞ্চলে জমিদার, মহাজন ও ব্রিটিশ উপনিবেশিক শাসনের শোষণের বিরুদ্ধে মুন্ডা উপজাতিদের একত্রিত করে তিনি এই মহান বিক্ষোভ বা বিদ্রোহে নেতৃত্ব দেন। ওকে, চলো দেখে নিই পরের প্রশ্ন। 9 নম্বর প্রশ্ন, নিম্নোক্ত কে ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে একটি ন্যাশনাল পেপার, একটি ন্যাশনাল স্কুল ও একটি ন্যাশনাল জিমনেসিয়া স্থাপন করেছিলেন? কে করেছিলেন বলো? কে করেছিলেন? সঠিক উত্তর কি? অপশন সি, নবগোপাল মিত্র। নবগোপাল মিত্র 1867 সালে হিন্দু মেলা বা চৈত্র মেলা প্রতিষ্ঠায় মুখ্য ভূমিকা নিয়েছিলেন, যার মাধ্যমে তিনি বাংলায় জাতীয়তাবাদী চেতনার প্রচার করেছিলেন। তিনি ন্যাশনাল পেপার, পত্রিকা, ন্যাশনাল স্কুল এবং একটি শারীরিক শিক্ষার জন্য একটি জিমন্যাস্টিক স্কুল তিনি স্থাপন করেছিলেন। চলো পরের প্রশ্ন। নিম্নোক্ত কে ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে একটি একই প্রশ্ন রিপিট হয়ে গেছে। চলো পরের প্রশ্নে যাই আমরা। 10 নম্বর প্রশ্ন, অল ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন কংগ্রেস কে স্থাপন করেন? বলো। অল ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন কংগ্রেস কে স্থাপন করেন? একবারে সহজ প্রশ্ন, এটা রিপিটেড প্রশ্ন। কে করেছিলেন? সঠিক উত্তর কি? অপশন এ, এম এন জোশী। অল ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন কংগ্রেস অর্থাৎ এআইটিইউসি 1920 সালে, কত সালে কিন্তু পরীক্ষা আসে, 31শে অক্টোবর নারায়ণ মলহার যোশী, যাকে আমরা কি বলি এম এন যোশী, সেটি স্থাপন করেছিল। এটি বোম্বেতে প্রতিষ্ঠিত ভারতের অন্যতম প্রাচীন ট্রেড ইউনিয়ন ফেডারেশন, যার সভাপতি কে ছিলেন? প্রথম সভাপতি লালা লাজপত রায়। এটা পরীক্ষা ব্যাপারে আসে যে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? লালা লাজপত রায়। পরের প্রশ্ন, কত সালে মৌলিক অধিকার এবং জাতীয় অর্থনৈতিক নীতির বিরুদ্ধে নীতির বিষয়ে কংগ্রেস প্রস্তাব গ্রহণ করেন? কত সালে মৌলিক অধিকার ও জাতীয় অর্থনৈতিক অর্থনৈতিক নীতির বিষয়ে কংগ্রেস প্রস্তাব গ্রহণ করেন? কত সালে বলো? সঠিক উত্তর হবে কি? অপশন বি, 1931 সালে। 1931 সালে করাচি অধিবেশনে ভারতীয় জাতীয় কংগ্রেস মৌলিক অধিকার এবং জাতীয় অর্থনৈতিক নীতি বা কর্মসূচির বিষয়ে প্রস্তাব গ্রহণ করেন। সভাপতি কে ছিলেন? এই ঐতিহাসিক অধিবেশনে সভাপতিত্ব করেছেন কে? সর্দার বল্লভভাই প্যাটেল। এখানে কি প্রস্তাব দেওয়া হয়েছিল? প্রস্তাবটি মূলত জওহরলাল নেহরু খসড়া করেছিলেন। 12 নম্বর প্রশ্ন, নিচের কে খুদাই খিদমতগার সংগঠনের প্রতিষ্ঠাতা ছিলেন? বলো। একবারে সহজ প্রশ্ন, কে ছিলেন? সঠিক উত্তর হবে কি? অপশন এ, খান আব্দুল গফর খান। ওকে, চলো 13 নম্বর প্রশ্ন। স্বাধীনতা লাভের সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? পরীক্ষা বারবার আসে প্রশ্নটি। কে ছিলেন? সঠিক উত্তর হবে কি? অপশন ডি, জে বি কৃপালিনী। চলো পরের প্রশ্ন। নিম্নোক্ত কে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির সদস্য ছিলেন না? নিম্নোক্ত কে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির সদস্য ছিলেন না? কে ছিলেন না বলো?
সঠিক উত্তর কি? অপশন বি, জওহরলাল নেহরু। 1934 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের ভেতরে একটি বামপন্থী গোষ্ঠী হিসেবে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি গঠিত হয়। এই দলের প্রধান উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা সদস্যের মধ্যে জয়প্রকাশ নারায়ণ, আচার্য নরেন্দ্র দেব এবং অচ্যুত পটবর্ধন। চলো পরের প্রশ্ন। কংগ্রেস সাইমন কমিশন বর্জন করেছিলেন কেন? কংগ্রেস সাইমন কমিশন বর্জন করেছিল কেন? সঠিক উত্তর হবে কি? অপশন সি, ভারতীয়দের নিজেদের সংবিধান স্থির করার দাবিকে নস্যাৎ করেছিল বলে। ভারতীয়দের নিজেদের সংবিধান স্থির করার দাবিকে নস্যাৎ করেছিল বলে। 1927 সালে ব্রিটিশ সরকার যখন স্যার জন সাইমনের নেতৃত্বে এই সাইমন কমিশন গঠন করেন, তখন 7 জন সদস্যের মধ্যে কোনো ভারতীয় সদস্য ছিল না কিন্তু এই কমিশনে। বুঝতে পেরেছো? ভারতীয়দের ভবিষ্যৎ এবং সাংবিধানিক সংস্কার নির্ধারণের জন্য গঠিত এই কমিশনে কোনো ভারতীয় প্রতিনিধি না থাকায় ছিল চরম অবমাননাকর। বিখ্যাত স্লোগান ছিল, এই বর্জনের জন্য বিখ্যাত স্লোগান কি ছিল? সাইমন গো ব্যাক। ঠিক আছে। 1927 সালে মাদ্রাজে অধিবেশনে এম এন আনসারীর সভাপতিত্বে কংগ্রেস এই কমিশনকে সম্পূর্ণ বর্জন করার সিদ্ধান্ত নিয়েছিল। ঠিক আছে। চলো পরের প্রশ্ন। কে প্রথম গোল টেবিল বৈঠকে যোগদান করেন? প্রথম গোল টেবিল বৈঠকে কে যোগদান করেছিলেন বলো? সঠিক উত্তর হবে কি? অপশন এ, তেজ বাহাদুর সাপরু। 1930 সালে লন্ডনে অনুষ্ঠিত প্রথম গোল টেবিল বৈঠকে ভারতীয় জাতীয় কংগ্রেস যোগদান করেনি, কারণ তখন ভারতে আইন অমান্য আন্দোলন চলছিল। তবে উদারপন্থী নেতা, মুসলিম লীগ এবং হিন্দু মহাসভা এবং দেশীয় রাজ্যগুলোর প্রতিনিধিরা এতে অংশ নিয়েছিলেন। তেজ বাহাদুর সাপরু, তিনি একজন উদারপন্থী নেতা। তিনি প্রথম গোল টেবিল বৈঠকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। বি আর আম্বেদকর, তিনি একমাত্র ব্যক্তি যিনি 3টি গোল টেবিল বৈঠকে অংশগ্রহণ করেছিলেন। পরীক্ষা আসে যে নিচের মধ্যে কোন ব্যক্তি যে 3টি গোল টেবিল বৈঠকে অংশগ্রহণ করেছিলেন? কে করেছিলেন? বি আর আম্বেদকর। গান্ধীজি, মহাত্মা গান্ধী, তিনি শুধুমাত্র দ্বিতীয় গোল টেবিল বৈঠক অর্থাৎ 1931 সালে কংগ্রেসের প্রতিনিধি হিসেবে যোগদান করেছিলেন। মুসলিম লীগ থেকে কি মোহাম্মদ আলী জিন্নাহ এবং আগা খা প্রথম বৈঠকে উপস্থিত কিন্তু ছিলেন। চলো পরের প্রশ্ন। কার পতনের পর সুভাষচন্দ্র বসুর নেতৃত্বাধীন আজাদ হিন্দ ফৌজ ব্রিটিশদের কাছে আত্মসমর্পণ করেছিলেন? বলো। সঠিক উত্তর কি? অপশন সি, জাপানের। ওকে। পরের প্রশ্ন। আলেকজান্ডার পুরুর বিরুদ্ধে কোন নদীর তীরে যুদ্ধ করেছিলেন? আলেকজান্ডার পুরুর বিরুদ্ধে কোন নদীর তীরে যুদ্ধ করেছিলেন? বলো। সঠিক উত্তর হবে কি? অপশন বি, ঝিলা নদীর তীরে। আলেকজান্ডার 326 খ্রিস্টপূর্বাব্দে পুরুর বিরুদ্ধে ঝিলা নদীর তীরে, যার প্রাচীন নাম কি ছিল হিদাসপিস, নদীর তীরে যুদ্ধ করেছিলেন, যা হিদাসপিসের যুদ্ধ বা হাইডাসপিসের যুদ্ধ নামে পরিচিত ছিল। এটি ছিল আলেকজান্ডার ভারত অভিযানের একটি অন্যতম গুরুত্বপূর্ণ যুদ্ধ, যা বর্তমানে পাকিস্তানের পাঞ্জাব অঞ্চলে অবস্থিত ঝিলা নদীর তীরে সংঘটিত হয়েছিল। ঠিক আছে। চলো পরের প্রশ্ন দেখি আমরা। কোন কংগ্রেস সভাপতি 1942 সালে ক্রিস মিশনের সঙ্গে ও ওহাবেলের সঙ্গে সিমলায় কথাবার্তা চালিয়েছিলেন? কে বলো। সঠিক উত্তর হবে কি? অপশন এ, আবুল কালাম আজাদ। 1940 থেকে 1946 সাল পর্যন্ত ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি থাকাকালীন মৌলানা আবুল কালাম আজাদ 1942 সালে ক্রিস মিশন এবং 1945 সালে ভাইসরয় লর্ড ওয়াহবেলের সাথে সিমলা সম্মেলন কংগ্রেসের পক্ষে প্রধান আলোচক হিসেবে তিনি কথাবার্তা চালিয়েছিলেন। চলো পরের প্রশ্ন দেখে নিই। 20 নম্বর প্রশ্ন। ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এগুলো সহজ প্রশ্ন, বারবার আসে পরীক্ষায়। কে ছিলেন? সঠিক উত্তর কি? অপশন ডি, এ ও হিউম। 21 নম্বর প্রশ্ন। ভারতের শেষ ব্রিটিশ ভাইসরয় কে ছিলেন? বলো। কে ছিলেন? সঠিক উত্তর হবে কি? অপশন বি, লর্ড মাউন্টব্যাটেন। লর্ড লুই মাউন্টব্যাটেন 1947 সালে মার্চ মাসে লর্ড ওহাবেলের পরবর্তীতে তিনি আসেন। ভারতের শেষ ভাইসরয় হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। তিনিই ছিলেন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল, আগস্ট 1947 থেকে জুন 1948 পর্যন্ত। তার সময় 1947 সালে 3রা জুন মাউন্টব্যাটেন পরিকল্পনা অনুযায়ী ভারত বিভাজন অর্থাৎ ভারত ও পাকিস্তান বিভাজন সম্পন্ন হয়েছিল। স্বাধীনতার পর চক্রবর্তী রাজা গোপালাচারী ছিলেন প্রথম এবং
একমাত্র ভারতীয় গভর্নর জেনারেল, ঠিক আছে, স্বাধীনতার পর। 22 নম্বর প্রশ্ন, বাহুমনি রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন, বলো। সঠিক উত্তর দেবে কি? অপশন এ, এটাও রিপিটেড প্রশ্ন, আলাউদ্দিন হাসান বাহমান শাহ। চলো পরের প্রশ্ন, নিচের কোনটি প্রাচীনতম বেদ, বলো। কোনটি? ঋগ্বেদ। অপশন বি। ধ্রুপদী হিন্দু ধর্মের ভারতীয় সাহিত্যে 4টি বেদ রয়েছে, বেদের সংখ্যা কয়টি? 4টি, ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ এবং অথর্ববেদ। ঋগ্বেদ গ্রন্থে বর্ণ প্রথার কিন্তু উল্লেখ পাওয়া যায়, এটা পরীক্ষা কিন্তু আসে। মুঘল সম্রাট শাহজাহান কত সালে মারা যান, বলো। সঠিক উত্তর হবে কি? অপশন সি। মুঘল সাম্রাজ্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ, 1666 সালে মুঘল সম্রাট শাহজাহান 22 জানুয়ারি 1666 সালে আগ্রা দুর্গে বন্দি অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন, ঠিক আছে। 1665 সালে তার পুত্র ঔরঙ্গজেব তাকে সিংহাসনচ্যুত করে বন্দি করেছিলেন 1658 সালে। চলো পরের প্রশ্ন, ওয়াহাবেল পরিকল্পনার পূর্ণ ফলশ্রুতি কি ছিল, বলো। সঠিক উত্তর দেবে কি? অপশন সি, সিমলা কনফারেন্স আহ্বান করা। লর্ড ওয়াহাবেল 1945 সালে জুন মাসে একটি নতুন পরিকল্পনা ঘোষণা করেন, যা ওয়াহাবেল পরিকল্পনা নামে পরিচিত ছিল। এই পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল কি? ভারতের প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা। ওয়াহাবেল পরিকল্পনার প্রস্তাবগুলি নিয়ে আলোচনার জন্য 1945 সালে 25 জুন সিমলায় একটি সর্বদলীয় সম্মেলন আহ্বান করা হয়। এতে কংগ্রেসের পক্ষে আব্দুল কালাম আজাদ এবং মুসলিম লীগের পক্ষে মোহাম্মদ আলী জিন্নাহ কিন্তু যোগ দিয়েছিল। এটাই কি ছিল? সিমলা কনফারেন্স। ব্যর্থতা কেন হয়েছিল এই সিমলা কনফারেন্স? মুসলিম লীগ দাবি করেছিল যে প্রস্তাবিত কার্যনির্বাহী পরিষদে সমস্ত মুসলিম সদস্যকে কেবল তারাই মনোনীত হবে। কংগ্রেস এই দাবিকে প্রত্যাখ্যান করলে সিমলা সম্মেলন শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছিল, যে কার্যনির্বাহী পরিষদে সমস্ত মুসলিম সদস্যকে কিন্তু কেবল তারাই মনোনীত করবে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন দেখে নিই আমরা। আগস্ট অফার এই প্রস্তাবগুলি কি ছিল, কি ছিল? এখানে ডোমিনিয়ন স্ট্যাটাসের কথা কিন্তু বলা হয়েছিল। চলো, কে ব্রাহ্ম সমাজের সক্রিয় নেতা ছিলেন না, ছিলেন না বলেছে, কে ব্রাহ্ম সমাজের সক্রিয় নেতা ছিলেন না, কে ছিলেন না? সঠিক উত্তর হবে কি? অপশন ডি, স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা, তিনি ব্রাহ্ম সমাজের সঙ্গে যুক্ত ছিলেন না। অন্যদিকে দেবেন্দ্রনাথ ঠাকুর, তিনি আদি ব্রাহ্ম সমাজ, কেশবচন্দ্র সেন ব্রাহ্ম সমাজ অফ ইন্ডিয়া, অর্থাৎ ব্রাহ্ম সমাজের প্রধান এবং সক্রিয় নেতা ছিলেন। অক্ষয় কুমার দত্ত ও দেবেন্দ্রনাথ ঠাকুরের সহযোগী হিসেবে তত্ত্বাবধানী সভার মাধ্যমে তিনি সক্রিয় ভূমিকা রেখেছিলেন। চলো পরের প্রশ্ন, অসহযোগ আন্দোলন শুরু করার তাৎক্ষণিক কারণ কি ছিল, বলো। সঠিক উত্তর হবে কি? অপশন সি, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। 1919 সালে এই নৃশংস হত্যাকাণ্ডের পর ব্রিটিশদের প্রতি ভারতবাসীর ক্ষোভ চরমে পৌঁছায়, যা গান্ধীজিকে দেশবাসী আন্দোলনের ডাক দিতে বাধ্য করে। এছাড়া রাওলাট আইন এবং খিলাফত আন্দোলন এই গণ আন্দোলনের নেপথ্যে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। চলো পরের প্রশ্ন দেখে নিই আমরা। কোন মারাঠা নেতা মারাঠাদের সামনে হিন্দু সাম্রাজ্য প্রতিষ্ঠার আদর্শ তুলে ধরেছিলেন, কে, বলো। সঠিক উত্তর হবে কি? অপশন এ, শিবাজি, ছত্রপতি শিবাজি। সপ্তদশ শতাব্দীতে ছত্রপতি শিবাজি মহারাজ বিজাপুর সুলতানি এবং মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে বিদ্রোহ করে হিন্দু স্বরাজ্য বা হিন্দু সাম্রাজ্য প্রতিষ্ঠা আদর্শ তিনি তুলে ধরেছিলেন। তিনি মারাঠা জাতিকে একটি স্বাধীন এবং পরাক্রমশালী শক্তি হিসেবে গড়ে তোলেন। পরবর্তীকালে পেশোয়া প্রথম বাজিরাও এর সময় হিন্দু পাতশাহী এবং হিন্দু সাম্রাজ্যের ধারণাটি আরো প্রসারিত এবং শক্তিশালী হয়েছিল। কিন্তু এই আদর্শের মূল ভিত্তি স্থাপন করেছিলেন কে? শিবাজি। চলো পরের প্রশ্ন, নেহেরু রিপোর্ট কমিটিতে 1928 সালে লিবারাল ফেডারেশনের প্রতিনিধিত্ব করেছিলেন কে, বলো। সঠিক উত্তর হবে কি? অপশন বি, তেজ বাহাদুর সাপরু। 1928 সালে নেহেরু রিপোর্ট কমিটিতে লিবারাল ফেডারেশন এর প্রতিনিধিত্ব করেছিলেন কে? তেজ বাহাদুর সাপরু। তিনি মতিলাল নেহরুর নেতৃত্বে গঠিত খসড়া সংবিধান কমিটির অন্যতম প্রধান সদস্য ছিলেন। চলো পরের প্রশ্ন, তক্ষশিলা বিখ্যাত ছিল কোন ক্ষেত্র হিসাবে, সঠিক উত্তর হবে কি? গান্ধার শিল্পের জন্য। নিচের কোনটি লিবারেলদের মুখ্যপাত্র ছিল, বলো। সঠিক উত্তর হবে কি? অপশন বি, লিডার। 1909 সালে মদন মোহন মালব্য কর্তৃক প্রতিষ্ঠিত লিডার
সংবাদপত্রটি মূলত লিবারেল বা নমনীয় পন্থী নেতাদের নীতি এবং আদর্শের মুখপাত্র ছিল। এই পত্রিকার সাথে সিওআই চিন্তামণি অতপ্রতভাবে জড়িত ছিলেন। চলো পরের প্রশ্ন, 33 নম্বর প্রশ্ন। দিল্লি সুলতানের প্রতিষ্ঠাতা কে ছিলেন বলো? এবার সহজ প্রশ্ন। কে ছিলেন? কুতুবউদ্দিন আইবক। তিনি 1206 সালে মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর দাস বংশ প্রতিষ্ঠা করেন এবং দিল্লিতে প্রথম তিনি সুলতান হন। 34 নম্বর প্রশ্ন। জাহাঙ্গীরের সৌধ কোথায় অবস্থিত বলো? সঠিক উত্তর হয়ে যাবে কি? অপশন সি, লাহোরে অবস্থিত। এটি বর্তমান পাকিস্তানের লাহোরের কাছে রাভি নদীর তীরে শাহদারা বাগ নামক স্থানে অবস্থিত। 1627 সালে তার মৃত্যুর পর সম্রাট শাহজাহান এই সমাধিটি নির্মাণ করেছিলেন। পরের প্রশ্ন। প্রথম ভারতীয় সংবাদপত্র কোনটি? বারবার পরীক্ষায় আসে এগুলো। কোনটি? অপশন বি, ফ্রি প্রেস অফ ইন্ডিয়া। চলো পরের প্রশ্ন দেখে নিই আমরা। নিচের কোন সম্প্রদায় কোন মানে কোন ইলবার্ট বিলের তীব্র বিরোধিতা করেছিলেন? নিচের কোন সম্প্রদায় ইলবার্ট বিলের তীব্র বিরোধিতা করেছিলেন বলো? সঠিক উত্তর হয়ে যাবে কি? অপশন সি, ইঙ্গো ভারতীয় সম্প্রদায়। 1883 সালে ভাইসরয় লর্ড রিপনের শাসনকালে তার আইন পরিষদের সদস্য সিপি ইলবার্ট এই বিলটি পেশ করেন। এই বিলের উদ্দেশ্য ছিল কি? ভারতীয় বিচারকদের ইউরোপীয় বা ব্রিটিশ অপরাধীদের বিচার করার অধিকার দেওয়া। এর আগে ভারতীয় বিচারকরা ইউরোপীয়দের বিচার করতে পারতেন না। বিরোধিতার কারণ কি ছিল? ব্রিটিশ এবং ইঙ্গো ভারতীয় সম্প্রদায় এই বিলের তীব্র বিরোধিতা করে। তাদের যুক্তি ছিল কি? যে কোনো কালো চামড়ার ভারতীয় বিচারকের কোনো ইউরোপীয়দের বিচার করার যোগ্যতা নেই, যে ভারতীয়রা ইংরেজদের বিচার করতে পারবে না। এর ফলে কি হয়েছিল? শ্বেতাঙ্গ বিদ্রোহ হয়েছিল। এই বিরোধিতার ফলে একটি বিশাল আন্দোলন তৈরি হয়, শ্বেতাঙ্গ বিদ্রোহ নামে পরিচিত। চাপের মুখে পড়ে শেষ পর্যন্ত ব্রিটিশ সরকার এই বিলটি সংশোধন করতে বাধ্য হয়। চলো পরের প্রশ্ন দেখে নিই আমরা। ইন্ডিকা গ্রন্থের প্রণেতা কে বলো? সহজ প্রশ্ন একবারে। কে লিখেছিলেন? মেগাস্তিনিস, গ্রিক দূত ছিল। চলো পরের প্রশ্ন, 38 নম্বর প্রশ্ন। 1857 বইটির রচয়িতা কে? 1857 বইটির রচয়িতা কে বলো? সঠিক উত্তর হয়ে যাবে কি? সুরেন্দ্রনাথ সেন। ভারত সরকারের উদ্যোগে 1857 সালে মহাবিদ্রোহের উপর ভিত্তি করে তিনি এই প্রামাণ্য গ্রন্থটি রচনা করেছিলেন 1857। ঠিক আছে। এসআইটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন কে? একবারে সহজ প্রশ্ন, রিপিটেড প্রশ্ন। কে করেছিলেন? অপশন ডি, উইলিয়াম জোন্স। এসআইটিক সোসাইটি প্রতিষ্ঠাতা হলেন কে? স্যার উইলিয়াম জোন্স। তিনি 1784 সালে 15ই জানুয়ারি ব্রিটিশ ভারতে রাজধানী কলকাতায় তৎকালীন ফোর্ট উইলিয়াম প্রাচ্য গবেষণার জন্য এই সংস্থাটি তিনি প্রতিষ্ঠা করেছিলেন। চলো পরের প্রশ্ন। 1857 সালে মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন বলো? কে ছিলেন? সঠিক উত্তর হবে কি? অপশন এ, লর্ড ক্যানিং। তিনি 1856 সাল থেকে 1862 সাল পর্যন্ত ভারতের গভর্নর জেনারেল ছিলেন এবং বিদ্রোহের পর ভারতের প্রথম ভাইসরয় হিসেবে তিনি দায়িত্ব পালন করেছিলেন। চলো পরের প্রশ্ন দেখে নিই আমরা। নিচের কোনটি ভারতে ইংরেজি শিক্ষার ম্যাগনা কাটা রূপে পরিচিত ছিল? কোনটি বলো? সঠিক উত্তর হয়ে যাবে কি? অপশন ডি, এডুকেশনাল ডেসপ্যাচ। 1854 সালে স্যার চার্লস উড কর্তৃক প্রবর্তিত এই ডেসপ্যাচ ভারতে পাশ্চাত্য শিক্ষা ও ইংরেজি ভাষার প্রসারে একটি সুশৃঙ্খল কাঠামো তৈরি করে, যার ফলে একে ভারতে ইংরেজি শিক্ষার ম্যাগনা কাটা বলে বা মহা সনদ বলা হয় একে। তাকে বলা হয় উডের ডেসপ্যাচকে। চলো পরের প্রশ্ন, 42 নম্বর প্রশ্ন। সুফিবাদ ভারতে প্রবেশ করে কোন শতকে বলো? সঠিক উত্তর হবে কি? অপশন বি, দ্বাদশ শতকে। 1992 সালে মোহাম্মদ ঘুরি ভারত আক্রমণের সময় বিখ্যাত সুফি সাধক খাজা মঈনুদ্দিন চিশতি ভারতে আসেন এবং আজমিরের চিশতীয় ধারার প্রতিষ্ঠা করেন। একেই ভারতের সুফিবাদ জনপ্রিয় হওয়ার জন্য মূল হিসেবে ধরা হয়। বলো পরের প্রশ্ন। ভারতে পর্তুগিজ শক্তির প্রধান কেন্দ্র কোথায় ছিল বলো? কোথায় ছিল? সঠিক উত্তর হবে কি? অপশন ডি, গোয়া। যদিও পর্তুগিজরা প্রথম কোচিনে তাদের দুর্গ স্থাপন করেছিল এবং সেখানেই তাদের প্রথম সদর দপ্তর ছিল, কিন্তু পরবর্তীকালে 1510 সালে আলফানসো দা আলবুকার গোয়া দখল করার পর সেটি ভারতে পর্তুগিজ শক্তির প্রধান প্রশাসনিক এবং রাজনৈতিক কেন্দ্রে পরিণত হয়। চলো পরের প্রশ্ন। দাদাভাই নওরোজির উদ্যোগে সম্পদ নির্গমন তত্ত্বকে
বিস্তারিত করেছিলেন কে? বলো। সঠিক উত্তর হবে কি? অপশন এ, মহাদেব গোবিন্দ রানাডে। চলো দেখে নিই পরের প্রশ্ন। কাউন্সিল অফ বারভাইস কে সংগঠিত করেছিলেন? বলো, কে করেছিলেন? সঠিক উত্তর হবে কি? অপশন এ, নানা ফড়নবিস। মারাঠা সাম্রাজ্যের অভ্যন্তরীণ কোন্দল এবং পেশোয়া নারায়ণ রায়ের হত্যাকাণ্ডের পর শিশুপুত্র দ্বিতীয় মাধব রায়ের অধিকার রক্ষায় এবং মারাঠা কনফেডারেশনকে রক্ষা করতে তিনি 12 জন সদস্যের কাউন্সিলটি গঠন করেছিলেন। এটি শক্তিশালী রেজেন্সি কাউন্সিল ছিল যা নানা ফড়নবিসের নেতৃত্বে পরিচালিত হতো। এই কাউন্সিল অফ বারভাইস। চলো পরের প্রশ্ন। লর্ড আরউইনের পর কে ভারতের ভাইসরয় হন? বলো। সঠিক উত্তর হয়ে যাবে কি? কি? লর্ড উইলিংটন। লর্ড উইলিংটন। তিনি আরউইনের পরবর্তীকালে দ্বিতীয় গোলটেবিল বৈঠকে ঠিক পূর্বে তিনি দায়িত্ব গ্রহণ করেছিলেন। চলো পরের প্রশ্ন। কত সালে দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল? কত সালে হয়েছিল? সঠিক উত্তর হবে কি? 1556 সালে। 1556 সালে। ওকে, অপশন ডি, নভেম্বর 1556 সালে। কার সঙ্গে হয়েছিল? মুঘল সম্রাট আকবরের সঙ্গে, বৈরাম খানের নেতৃত্বে এবং আফগান শাসক আহমদ শাহ আবদালির সঙ্গে। তার সেনাপতি কে ছিল? হিমুর সঙ্গে। ফলাফল খেয়েছিল, মুঘলরা জয়লাভ করেছিল এবং কে হয়েছিল? হিমু হেরে গেছিল। চলো পরের প্রশ্ন। নিচের কোন সংবাদপত্রটি মহারাষ্ট্র থেকে প্রকাশিত হতো? কোন সংবাদপত্রটি? ক্রান্তি। ওকে, পরের প্রশ্ন। বাহমনি রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিল? বলো। সহজ প্রশ্ন, সমুদ্রের রিপিটেড প্রশ্ন হয়েছে এটা। আলাউদ্দিন হাসান বাহমান শাহ। তিনি 1347 খ্রিস্টাব্দে সুলতান মুহাম্মদ বিন তুগলকের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে দাক্ষিণাত্যে একটি স্বাধীন মুসলিম রাজ্য প্রতিষ্ঠা করেন, যার আসল নাম কি ছিল? জাফর খাঁ। ওকে, বা হাসান গাঙ্গু বলা হয় তাকে। এই ছিল টোটাল 49টা প্রশ্ন। সকলকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, মন দিয়ে পড়াশোনা করো। দেখা হবে পরের ক্লাসে। চলো।